আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। এই অনুষ্ঠানে আমরা দেখি বন্ধু চুলা দিয়ে রান্না করা বেশ কিছু সহজ সহজ মজাদার ইফতারের রেসিপি। এজন্য আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে ইশরাত আপা। আসসালামু আলাইকুম ইশরাত আপা। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ, একজন পছন্দের অভিনেতা, যার অভিনয় দেখে আমরা মনে হয় না যে সে অভিনেতা, আমাদের মনে হয় সে ওই চরিত্রটাই সেরকম একজন মানুষ, ডক্টর এজাজ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আগে একটু ইশরাত আপার কাছে যাই। ইশরাত আপা, আজকে আপনি আমাদেরকে কি করে দেখাচ্ছেন? চিকেন ব্রেড পকেট। চিকেন ব্রেড পকেট, একটু অন্যরকম নাম। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? যেহেতু এটা চিকেনের রেসিপি, চিকেন লাগছে আর ব্রেড, তারপর হচ্ছে ডিম, কাঁচামরিচ কুচি, বাটার, চিনি, লেবু রস, লবণ, পেঁয়াজ কুচি, টমেটো সস, এটা হচ্ছে জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, সয়া সস, মরিচ গুঁড়ো, আদা বাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন, আমি একটু স্যারের সাথে গল্প করি। স্যার, আপনার অভিনয়টা শুরু কিভাবে বলেন তো? অভিনয় শুরু তো একদম যেহেতু ডাক্তার মানুষ, তার মানে আপনি খুব ভালো ছাত্র ছিলেন। না, একদম ছোটবেলা থেকে অভিনয় শুরু। কিন্তু অভিনয় বলতে কি, যে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন তো স্টেজে অভিনয় করতাম। তারপরে যখন হাই স্কুলে পড়তাম তখনও স্কুলে ওই যে তখন আমাদের স্কুলে বাৎসরিক নাটক হতো, বছরে একটা নাটক হতো, এবং সেটা অনেক বড় উৎসব। আমি তখন কুড়িগ্রাম গভর্নমেন্ট স্কুলে পড়ি, তো নাটক হবার 3 মাস আগে অডিশন হতো গোটা স্কুলে। আচ্ছা, আগে বই সিলেকশন, নাটকের বই, তারপর ক্যারেক্টার অনুযায়ী কে কে অভিনয় করবে, সমস্ত স্কুলের ছাত্ররা ভর্তি সেখানে, একজন একজন করে অডিশন দিচ্ছে। সেখান থেকে সিলেক্টেড হলাম এবং স্কুলে নাটক করেছি। তারপর যখন ইন্টারমিডিয়েট পড়তাম রংপুর কারমাইকেল কলেজে, ইন্টারমিডিয়েট পড়ার সময় নাটক করার সুযোগ হয়নি, কারণ 2 বছর এত পড়াশোনার প্রেশার ছিল। মেডিকেল কলেজে যেটা হতো, আমাদের প্রফেশনাল পরীক্ষা আছে, তো প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষার পরে আমরা 1-1.5 মাস একটা মানে পড়াশোনার চাপটা কম থাকতো, ওই ফাঁকে একটা করে নাটক করতাম। আমি এই কথাটা আমার বাবার কাছে শুনেছি যে সেও তার মেডিকেলে, আমার বাবা সিলেট এনজি ওসমানী মেডিকেলে পড়তেন, উনিও নাটক করতেন এই প্রতি সেমেস্টার ব্রেকের ওই টাইমটাতে। ওই একটা সময় আমাদের সুযোগ ছিল যে একটু মানে পড়াশোনার চাপ থেকে রেহাই পাবার। তখনও চাপ ছিল, কারণ 3rd ইয়ারে ওঠার আগে 3rd ইয়ারের প্রিপারেশন নিতে হতো, আবার 4th ইয়ারে ওঠার আগে 4th ইয়ারের একটা প্রিপারেশন ছিল, ফাইনাল ইয়ারে যাওয়ার আগে একটা প্রিপারেশন ছিল। তো তারপরও যারা আমরা পাগল ছিলাম, নাটকের পাগল, ওই সময় যেহেতু চাপটা কম থাকতো, আমরা নাটকটা করে ফেলতাম। প্রথম কাজ ছিল আমার রেডিওতে। রেডিওতে আগে আমি নিউজ পড়তাম। আচ্ছা, প্রথম অডিশন দিলাম হচ্ছে সংবাদ পাঠক হিসেবে। তারপরে এনলিস্টেড হলাম, তখন স্থানীয় সংবাদ প্রচার করা হতো রেডিওতে, ওই স্থানীয় সংবাদ পড়তাম। তারপরে নাট্যশিল্পী হিসাবে অডিশন দিলাম, সিলেক্টেড হলাম, তখন রেডিওতে নাটক করতাম। আর সরকারি চাকরি কবে জয়েন করলেন আপনি? সরকারি চাকরি তো হচ্ছে আমি 11th BCS আমি জয়েন করেছি চাকরিতে 1985 সালে। আচ্ছা, সরকারি চাকরিতে। আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল? গাজীপুরেই ছিল। গাজীপুরেই? আচ্ছা, গাজীপুর সদরে ছিল, সদরে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করলাম। সেটাও অনেক অনুরোধ করে যে ঢাকার কাছে না থাকলে তো অভিনয়টা হবে না। আচ্ছা, রংপুরে থাকা অবস্থাতেই প্ল্যান ছিল যে যখন পাস করব তখন ঢাকার কাছাকাছি পোস্টিং নিয়ে যাতে ঢাকায় টেলিভিশনে অভিনয় করতে পারি। সিনেমার স্বপ্ন ছিল, মানে যে যদি 2-1টা সিনেমায় কাজ করা যায়, এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু অনেক সিনেমা করে ফেলেছি, এত বড় স্বপ্ন কিন্তু ছিল না। হুমায়ুন স্যারের সাথে আপনার পরিচয়টা কিভাবে? হুমায়ুন স্যারের সঙ্গে পরিচয় যখন আমি টেলিভিশনে এনলিস্টেড হলাম, হবার পর তো টেলিভিশনে ঘুরি। ওই যে বললাম না যে আমাকে কেউ সুযোগ দিচ্ছিল না, কারণ সবারই ধারণা ছিল যে এই লোক ডাক্তার, ও কি করে অভিনয় করবে, এটা তো সম্ভব না, কারণ ডাক্তারদের জীবনে তো আর অন্য কিছু করার সুযোগ নেই, আসলেই নেই। মানে যে পরিশ্রম করে আমি অ্যাক্টিং করেছি, আমি কাউকে বলবো না যে কোনো ডাক্তার অভিনয় করুক, আমি কখনোই বলবো না। ডাক্তারদের সমালোচনা যখন কেউ খারাপ দিক দিয়ে করে, আমি এটা নিতে পারি না, কারণ একজন ডাক্তারের শুরু থেকে শেষ পর্যন্ত আমার তো চোখে দেখা। যে মেয়েটি ডাক্তার, একদম যে মেয়েটি মেডিকেল কলেজে প্রথম ভর্তি হলো, পাশ করা পর্যন্ত, তার প্রফেশনে কাজ করা পর্যন্ত সে কতদিন লিপস্টিক দিয়েছে এটা সে মনে করতে পারবে।
সে কদিন সেজেছে এটা সে মনে করতে পারবে, কারণ তার জীবনটা এতই পরিশ্রমের, এতই কষ্টের, এতই দুঃখের, এটা বর্ণনা করা যায় না। কারণ শুধু এমবিবিএস ডিগ্রি তো আর ডাক্তার না, এমবিবিএস এর পরে যে 7 আর 10 বছর পড়াশোনা করা। তো একটি মেয়ে এমবিবিএস পাশ করবার পর তার বিয়ে হলো, তার বাচ্চা হলো, এই যে ছোট্ট বাচ্চাটিকে সে বড় করছে, এর মাঝে তাকে পড়াশোনা করতে হচ্ছে, হাসপাতালে যে রুগী দেখতে হচ্ছে, এই করতে করতে সে আবার পরবর্তী ডিগ্রিটা করলো, সেটি করতে 7-8 বছর লাগলো। তার জীবনের এই যে কষ্ট, এই যে যুদ্ধ, ওই যে বললেন না যে একটা অন্য ট্র্যাকে যে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে একটা মেয়ে পড়াশোনা করছে, সে জাস্ট মাস্টার শেষ করলো, বিসিএস দিল, কোয়ালিফাই করলো, কিংবা সে অন্য কোনো ট্র্যাকে কাজ শুরু করলো, যেরকম আপনি করছেন, রাতারাতি সে একটা সুন্দর পোস্টে চলে গেল, সুন্দর একটা লাইফ। কিন্তু একজন ডাক্তার এমবিবিএস শেষ করবার পর সুন্দর জীবন পেতে হলে তাকে আরো 8 থেকে 10 বছর পড়াশোনা করতে হয়, রোগী দেখতে হয়, পরীক্ষা দিতে হয়, এবং পরীক্ষার অসংখ্য স্ট্রেস ক্যারি করতে হয়, যেটা ভাবাই যায় না। তারপর যখন সে ডাক্তারের মতো ডাক্তার হয়, তখন কিন্তু তার জীবনের সব আনন্দ, সব উচ্ছ্বাস শেষ। আমার জীবনে শুটিং ছাড়া কোথাও বেড়াবার ইতিহাস নেই। আচ্ছা, আমি কোথাও গিয়েছি বেড়ানোর জন্য, আমার ইতিহাস নেই। শুটিং এর জন্য ওই যে একবার গিয়েছিলাম, আমরা সিলেটে হ্যাঁ, গিয়েছিলাম। তো আমি আউটডোরে কিছু কাজ এজন্য নেই যে এই ছুতায় একটু ঘোরা, একটু বেড়ায় আসলাম, কিন্তু আমি শুধু বেড়াবার জন্য কোথাও গিয়েছি, এটা ইতিহাস নেই। বাচ্চারা কমপ্লেইন করে না? বাচ্চারা, বাবা, ওই যে বললাম, অনেক ভাগ্যবান স্বামী, অনেক ভাগ্যবান বাবা আমি, যে এরা কমপ্লেইনগুলি কখনো করে না। এরা বাবাকে ফিল করে। আমার বউ যেমন আমাকে ফিল করে, আমার ছেলেমেয়েরা আমাকে ফিল করে যে এ লোক রোগী নিয়েই থাকবে, এ লোক অভিনয় নিয়েই থাকবে। তবে আমি তাদের জন্য বাবার যে দায়িত্বটুকু সেটুকু করেছি। ওর মা ফুল টাইম সার্ভিসটা দেয়, আমি ওদের জন্য বাকি যা কিছু প্রোভাইড করা দরকার সেটা আমি যত কষ্ট করেই হোক, যত পরিশ্রম করেই হোক, সেটা আমি প্রোভাইড করবার চেষ্টা করেছি। যখন প্রথম ঢাকায় আসলাম তখন আমি আহসান ক্লিনিকে চাকরি করতাম। তখন আমি দেশের সব সেরা ডাক্তারদের সঙ্গে কাজ করেছি। তখন দেশের যারা সেরা ডাক্তার, প্রফেসর বি চৌধুরী স্যার তখন পেশেন্ট দেখতেন। উনি তখন রাজনীতিতে আসেননি, উনি তখন রাজনীতিতে একেবারেই সম্পৃক্ত না। তখন উনি ঢাকা শহরের সবচাইতে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। সার্জারি ছিলেন হাইবুর রহমান স্যার, মেডিসিনের ছিলেন মনিরুদ্দিন স্যার। এইসব বিখ্যাত ডাক্তারদের সঙ্গে আমি জীবনের শুরুতে কাজ করেছি, কারণ আমরা পাশ করবার পর কিছুদিন বেকার ছিলাম। তো আমি তখন ঢাকায় এসে একটা ক্লিনিকে জয়েন করেছিলাম। তো ক্লিনিকে কাজ করতাম, আর ওই যে সন্ধ্যা হলেই বেইলি রোডে ঘুরতাম, অভিনয় করতে হবে। হ্যাঁ, তো সারাদিন হাসপাতালে কাজ করতাম, আর বিকেলবেলা বেইলি রোডে ঘুরতাম, দেখতাম মহিলা সমিতিতে যে অনেক বড় বড় শিল্পীদের দেখেছি। এই দেখাটাই তখন মানে স্বপ্নের মানুষের দেখা। হয়ে যাচ্ছে অনেকটাই শেষ, মানে এখন মানে ভাজাটা শেষ। তাহলে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি না? দর্শক, আমরা নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বন্ধুচূড়া ইফতার অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আপার রান্না অনেকটাই শেষের দিকে। আর স্যার, আপনি কি বন্ধুচূড়া সম্পর্কে জানেন? হ্যাঁ, জানি, কারণ ওনাদের একটা ছোট্ট আমি ডকু ড্রামা করেছিলাম। আচ্ছা, তখনও এই চুলাটা নিয়ে কথা বলা হয়েছিল যে এটা প্রকৃতিকে ক্ষতি না করে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব এই চুলাটি পরিবেশ বান্ধব, কারণ এটি বাতাসে, প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমায় দেয়। তো এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট। সুতরাং প্রকৃতি ভারসাম্য রক্ষা করার জন্য আমি মনে করি যে এই চুলাটা ব্যবহার করা উচিত। আচ্ছা, আমরা যেন ইফতারের কথা বলছি, রান্নার কথা বলছি, ছোটবেলার ইফতারের স্মৃতি জানতে চাই। ছোটবেলায় ইফতার আমি প্রথম রোজা রেখেছিলাম, আমার মনে হয় তখন আমার বয়স 5 বছর। আচ্ছা। এবং আমার স্মৃতিটা মনে আছে, আমার আব্বা তখন ঠাকুরগাঁ পিঠে চাকরি করতেন। তো তখন দুপুরের পর থেকে আমি চোখে মুখে কিছুই দেখছি না, আমার মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব। তো আম্মাকে বলছিলাম যে আম্মা, আমার তো ক্ষুধা লেগেছে, আমি তো আর পাচ্ছি না। তো আম্মা বললো, বাবা, প্রথম রোজা কষ্ট কর, রোজা তো রাখতে হবে, রোজা রাখা শিখতে হবে। এবং আমার মনে আছে যে ইফতারির সময় যখন সবাই একসঙ্গে বসেছিলাম, আব্বা, আম্মা, ভাই বোনরা, আমার তো আমি কিছুই তখন চোখে দেখছিলাম। এবং তখন আমাদের ইফতারের আইটেমটা মনে আছে, যেটা সবসময় থাকে, ছোলা, মুড়ি, কাঁচা ছোলা, তারপরে আমরা আরেকটা জিনিস খেতাম, এটা আমরা বলি কেশর, সাদা, কেউ কেউ বলে কেশর আলু। এটা খুবই অনেক পানি
Okay. থাকে এটাতে, আচ্ছা, ওই আচ্ছা। কেশরটা আমাদের রেগুলার ছিল। তো এটাও একটা সায়েন্টিফিক খাবার ছিল, কারণ সারাদিন যেহেতু না খেয়ে থাকতো সবাই, সবার Dehydrated dehydration থাকে, থাকতো, সুতরাং ওই কেশরটা ছিল আমার মনে হয় তখন খুবই একটা এসেনশিয়াল ফুড, এবং সেটা ছিল। এই 4টা আইটেম মনে আছে আমার, এবং প্রায় অজ্ঞান অবস্থায় আমি ইফতার করেছিলাম প্রথম ইফতারে আমার মনে আছে। ছোটবেলায় আমাদের ট্র্যাডিশন ছিল প্রথম রোজা রাখতে হবে আর শেষ রোজা রাখতে হবে। মাঝখানে একটা রোজা, তাহলে 30টা রোজা হয়ে যায়। মাঝখানে একটা হচ্ছে 27 রোজা, হ্যাঁ, হ্যাঁ। এই 3টা রোজা আমরা যারা একদম ছোট তাদের জন্য মানে একদম এটা মানে কি বলবো, এটা একটা কমান্ড ছিল আব্বা আমার যে এই 3টা রোজা রাখতেই হবে। আচ্ছা, আর ইফতার কথা যেহেতু থাকবেই, মার হাতের তো একটা স্পেশাল আইটেম থাকে। কোন স্পেশাল আইটেমটা যে মার হাতের এই ইফতারটা খুব পছন্দ? আমার মার হাতের এই ছোলাটা অসাধারণ হতো, আচ্ছা, এবং কাঁচা ছোলাটা আম্মা কি দিয়ে জানি বানাতেন, আচ্ছা। মানে একটু আদা, একটু কাঁচা মরিচ, একটু কি দিয়ে বানাতেন, আমার মুখে সেই স্বাদটা এখনো লেগে আছে। ওই স্বাদটা আমি আর পাইনি। ভাবি কি রান্না করে? হ্যাঁ, ওনার হাতে কোনটা বেশি আমার পছন্দ? বউ সবচেয়ে ভালো রান্না করে হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, আহা। সে মানে বিরিয়ানি অসাধারণ রান্না করে, মুরগির রোস্ট, গরুর মাংসের ভুনা, যেগুলি আমার জন্য খাওয়া নিষেধ, তার জন্য খাওয়া নিষেধ, এগুলি সে সুন্দর রান্না করতে পারে। মজার খাবার যত, সেগুলো তো সবই আমাদের খাওয়া নিষেধ। আফসোস এটাই যে হ্যাঁ। কেন এগুলি আমাদের জন্য ক্ষতিকর। স্যার, এটা হচ্ছে আমরা যারা অভিনয় করি আমাদের জীবনের অনেক বড় কয়েকটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং আপনি সেটা পেয়েছেন একটা চলচ্চিত্রের জন্য। তো আমি এটার ব্যাপারে জানতে চাই, এই অনুভূতি কি, বা কিভাবে ওটার সাথে ইনভলভ হলেন? হয় না যে মানুষ যখন, আমরা বলি না যে বসতে দিলে শুইতে চায়, তো যখন আমি অভিনয় করার সুযোগই পাচ্ছিলাম না, তখন হুমায়ুন স্যারের ওখানে যখন সুযোগ পেলাম, এবং শ্রাবণ মেঘের দিন ছবিতে অনেক সুন্দর ক্যারেক্টার, তো আমার তখনই কিন্তু স্বপ্ন হলো যে আরে আমি তো এই ক্যারেক্টারটা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি। পেলাম না। আচ্ছা, তারপরে স্যারের ছবি করলাম দুই দুয়ারি, তখনও ভালো আমার এই ক্যারেক্টারটা করে তো পুরস্কার পেতে পারি, এবং দুয়ারে আপনার চরিত্রটা খুবই চমৎকার একটা চরিত্র। পেলাম না। আচ্ছা। তারপর করলাম শ্যামল ছায়া, তখনও স্বপ্ন দেখলাম পুরস্কার পাবো, পেলাম না। তখন ধরে নিলাম যে না, আসলে পুরস্কার পাওয়ার যোগ্যতা আমার নেই। তার কাটা ছবি করার পরে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ভাবিনি, যেহেতু পরপর 3বার স্বপ্ন দেখে পুরস্কার পাইনি, ধরে নিয়েছিলাম পুরস্কার পাওয়ার মতো অভিনেতা আমি না। তার কাটা ছবিতে অভিনয় করবার পর আমি স্বপ্নেও ভাবিনি। হঠাৎ বাংলাদেশ প্রতিদিন থেকে সকালবেলা, তখন আমি শুটিং করছি মোবাইলে, ফোন এলো যে এজাজ ভাই কেমন লাগছে। তা আমি বললাম, কেমন লাগছে মানে ভাই, বুঝলাম না তো। আপনি জানেন না আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন? কি বলেন, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো কেন? হ্যাঁ, আপনি তো তার কাটা ছবিতে অ্যাক্টিং করার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপরে যে অনুভূতিটা, আমি তখন অভিনয় করছিলাম আমি আর চঞ্চল চৌধুরী। আচ্ছা, আমি আর তখন ডায়লগ বলতে পারছি না, ডায়লগ বলতে পারছি না, অ্যাক্টিং করতে পারছি না। তখন চঞ্চল আমার ঘাড়ে হাত দিল, দিয়ে বললো, ভাই আপনি আজকে পারবেন না অ্যাক্টিং করতে, কারণ আমিও পাইছিলাম তো, আমি ওই দিন অ্যাক্টিং করতে পারি নাই। হ্যাঁ, এবং চঞ্চল ভাই তৃতীয় যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেল, ওই দিন উনি আমার সাথে অভিনয় করছিল। আমরা মুন্সিগঞ্জে তখন শুটিং করছিলাম। তো আসলেই মানে ওনার ঘন্টা দুয়েক উনি বলে, ফারিয়া কি করবো বল। আচ্ছা ভাই, আপনি একটু বিরতি নেন, ব্রেকে যান। তখন উনি ডিরেক্টরকে বললেন, ডিরেক্টর ছিলেন সঞ্জিত সরকার, তো বলেন যে দাদা এক কাজ করেন, এজাজ ভাইকে ছেড়ে দেন আজকে, উনি পারবেন না, কারণ আমি নিজে এই অবস্থার শিকার, উনি আজকে পারবেন না। এবং মানে ডিরেক্টর খুবই আমাকে ফিল করেছিলেন, উনি বলেন যে দাদা আপনি আজকে চলে যান। এবং আসলেই সেদিন আমি আর অ্যাক্টিং করতে পারিনি, কারণ ওইটা একটা স্বপ্ন ছিলই তো, তাই না? তো যেহেতু স্বপ্নটা বারবার দেখেছি এবং স্বপ্ন পূরণ হয়নি, এবং তৃতীয়বার পূরণ না হওয়ার পর ধরে নিয়েছিলাম যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না, সেখানে আমি কিছুই জানি না। সকালবেলা পত্রিকা অফিস থেকে ফোন যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা যে কী আনন্দ, এটা বলা যাবে না আসলে। আচ্ছা, এইবার আপা আপনার কাছে আসি, আপনি শেষ রেডি? হ্যাঁ, শেষ। ঠিক আছে এবার চিকেন ব্রেড পকেট। স্যার দেখেন, খুবই চমৎকার দেখতে একটা খাবার। আমি খুব চিন্তায় ছিলাম পাউরুটি দেখে, যে এখানে পকেট কি করে তৈরি হবে। খুব সুন্দর পকেট তৈরি হয়েছে, এবং পকেট দেখেই মনে হচ্ছে এটা অত্যন্ত সুস্বাদু হবে। আমরা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।